নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা আমি এর আগে কখনো কারো সাথে বলিনি। গল্পটা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, আবার কেউ কেউ হয়তো আমার একাকিত্বটা অনুভব করতে পারবেন। একজন বিবাহিত নারী হয়েও পরিস্থিতির শিকার হয়ে কিভাবে আমি আমার দেবরের সাথে এক ভুল সম্পর্কে জড়িয়ে পড়লাম, এটা তারই স্বীকারোক্তি। আমার এই সত্য ঘটনাটি শোনার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্বগুলো আপনারা মিস না করেন। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই ঝড়ো দিনগুলোর গল্প। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। স্বামী রাশেদ, মানুষ হিসেবে ভীষণ ভালো। বিয়ের পর 2 বছর আমরা খুব সুখেই ছিলাম, কিন্তু মধ্যবিত্ত পরিবারের অভাব অনটন মেটাতে রাশেদকে পাড়ি দিতে হলো সুদূর সৌদি আরবে। রাশেদ যাওয়ার পর থেকে এই বিশাল দোতলা বাড়িটাতে আমি, আমার শাশুড়ি আর আমার দেবর রাহুল। রাহুল আমার স্বামীর ছোট ভাই, বয়সে আমার থেকে 2 বছরের ছোট। সে তখন কলেজে পড়ে, কিন্তু বাড়ির দায়িত্ব নেওয়ার জন্য একটা ছোটখাটো চাকরিও করে। শাশুড়ি মা তিনি অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন বেশিরভাগ সময়, তাই বাড়ির সব কাজ আমার আর রাহুলের ওপর। প্রথম কয়েক মাস তো কোনো মতে কেটে গেল। রাশেদের সাথে ফোনে কথা হতো, ভিডিও কলে দেখা হতো, কিন্তু ধীরে ধীরে সেই একাকিত্বটা আমাকে গ্রাস করতে শুরু করল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন মনে হতো এই বাড়িটা যেন একটা বিশাল খাঁচা। শাশুড়ি মায়ের যত্ন নেওয়া, রান্নাবান্না সবকিছু করতে করতে দিন কাটে, কিন্তু রাতগুলো যেন অসহ্য। রাহুল তো বাড়িতে থাকে, কিন্তু সে তার নিজের জগতে মগ্ন। সকালে চাকরিতে যায়, সন্ধ্যায় ফিরে আসে, কলেজের পড়াশোনা করে। আমরা দুজনেই যেন একই ছাদের নিচে থেকেও দূরত্ব বজায় রাখতাম। কিন্তু কখনো কখনো রান্নাঘরে চা বানাতে গিয়ে তার সাথে চোখাচোখি হলে একটা অদ্ভুত অনুভূতি হতো। সে হাসত, বলতো, ভাবি, আজকের রান্নাটা দারুণ হয়েছে। আমি হাসি দিয়ে উড়িয়ে দিতাম, কিন্তু মনে মনে ভাবতাম, এই ছোট্ট প্রশংসাটা কতদিন হয়নি শোনা। একদিনের কথা বলি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাহুল সন্ধ্যায় ফিরেছে, ভিজে গেছে পুরোপুরি। আমি তাকে তোয়ালে দিয়ে বললাম, যাও, কাপড় বদলে নাও, জ্বর হয়ে যাবে। সে হেসে বলল, ভাবি, তুমি সবসময় চিন্তা করো, ভাইয়া থাকলে কত ভালো হতো, তাই না? তার কথায় একটা অদ্ভুত ছন্দ ছিল, যেন সে কিছু লুকিয়ে বলছে। আমি চুপ করে রান্নাঘরে চলে গেলাম। সেদিন রাতে শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন, আমি আমার ঘরে বসে রাশেদের সাথে কথা বলছি ফোনে, কিন্তু লাইন কেটে যায়, বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হলো কেউ দরজায় টোকা দিল। খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, হাতে একটা মোমবাতি। ভাবি, ভয় পেও না, আমি আলো নিয়ে এসেছি। সে ঘরে ঢুকে মোমবাতিটা জ্বালিয়ে দিল। তার চোখে একটা অন্যরকম দৃষ্টি, যেন সে আমাকে দেখছে না, কিন্তু অনুভব করছে। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু বললাম, ধন্যবাদ রাহুল, তুমি যাও। সে চলে গেল, কিন্তু তার যাওয়ার সময় পিছন ফিরে তাকালো, আর আমার মনে একটা প্রশ্ন জাগল, এটা কি শুধু ভাই ভাবির সম্পর্ক? দিনগুলো কাটতে থাকল। শাশুড়ি মায়ের অসুস্থতা বাড়ল, ডাক্তার দেখাতে হলো। রাহুল আমাকে সাহায্য করত, হাসপাতালে নিয়ে যেত। সেই দিনগুলোতে আমরা অনেক সময় একসাথে কাটাতাম। বাসে যাওয়ার সময় তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম ক্লান্তিতে। সে কখনো সরিয়ে দিত না, বরং হাত দিয়ে আড়াল করে দিত। একদিন হাসপাতাল থেকে ফেরার পথে বৃষ্টি নামল। আমরা একটা ছাউনির নিচে দাঁড়ালাম। রাহুল বলল, ভাবি, তুমি কখনো ভাবো না যে তুমি একা? ভাইয়া দূরে, কিন্তু আমি তো আছি। তার কথায় একটা গভীরতা ছিল, যেন সে বলতে চাইছে কিছু যা বলা উচিত না। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু হৃদয়ে একটা ঝড় উঠল। সেই রাতে ঘুম আসল না। মনে হলো এই একাকিত্বটা যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো অন্ধকার পথে। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল, যার সব কিছু বদলে দিল। রাহুলের জন্মদিন ছিল। আমি তার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করলাম। শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন, আমি রান্নাঘরে কেক বানাচ্ছি। রাহুল এসে বলল, ভাবি, এত রাতে কি করছো? আমি হেসে বললাম, সারপ্রাইজ। সে কাছে এসে দাঁড়াল, তার শ্বাস আমার গায়ে লাগছে। তুমি আমার জন্য এত কিছু করো ভাবি, আমি কিভাবে শোধ করব? তার চোখে একটা আলো, যেন সে অপেক্ষা করছে কোনো সিগন্যালের। আমি পিছিয়ে গেলাম, কিন্তু হাতটা তার হাতে ছুঁয়ে গেল। সেই স্পর্শটা যেন বিদ্যুৎ।
আমরা দুজনেই চুপ। সেই মুহূর্তে মনে হল সময় থেমে গেছে। রাহুল বলল, ভাবি, কখনো কখনো জীবন আমাদের এমন পথ দেখায় যা আমরা চাই না, কিন্তু পা ফেলতে হয়। আমি কিছু বলতে পারলাম না, শুধু ঘরে চলে এলাম। সেই রাতে আমার মনে একটা রহস্য জাগল। এটা কি শুধু দুর্বলতা, নাকি কিছু গভীর? পরের দিনগুলোতে রাহুলের আচরণ বদলাতে থাকল। সে আমাকে আরও যত্ন করে, কিন্তু তার যত্নে একটা লুকানো অর্থ ছিল। একদিন সকালে আমি বাগানে ফুল তুলছি, সে এসে বলল, ভাবি, তুমি যেন একটা ফুলের মতো, কিন্তু ফুল তো একা থাকলে ম্লান হয়ে যায়। তার কথায় একটা ইঙ্গিত, যেন সে বলতে চাইছে আমার একাকিত্বটা সে বোঝে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যি? রাশেদের সাথে কথা বলতে গিয়ে মনে হলো দূরত্বটা আরও বড় হয়েছে। সে বলল, সুমি, আরও কয়েক মাস লাগবে ফিরতে। তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ভিতরে ঝড় চলছে। এক সন্ধ্যায় বাড়িতে কেউ নেই। শাশুড়িমা পাশের বাড়িতে গেছেন। রাহুল ফিরেছে চাকরি থেকে। আমি রান্না করছি। সে এসে পিছন থেকে বলল, ভাবি, আজ তোমার সাথে কিছু কথা বলি? তার গলায় একটা কাঁপুনি। আমি ঘুরে তাকালাম। সে কাছে এসে দাঁড়ালো। ভাবি, আমি জানি এটা ভুল, কিন্তু তোমার চোখে যে দুঃখ দেখি তার সহ্য করতে পারি না। ভাইয়া দূরে, কিন্তু আমি তো আছি। তার হাত আমার কাঁধে রাখল। সেই স্পর্শটা যেন আগুন। আমি সরিয়ে দিলাম, কিন্তু চোখে চোখ রাখতে পারলাম না। রাহুল, এটা কি বলছো? আমি বললাম। সে বলল, ভাবি, কখনো কখনো হৃদয়ের কথা লুকিয়ে রাখা যায় না। তুমি বোঝো না? সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। শাশুড়ি মা ফিরেছেন। আমরা দুজনেই চমকে উঠলাম, কিন্তু সেই রাতে আমার ঘুম হল না। মনে হলো একটা রহস্যময় দরজা খুলে গেছে, যা বন্ধ করা কঠিন। দিনগুলো এভাবেই কাটতে থাকল। রাহুলের সাথে আমার কথাবার্তা বাড়ল, কিন্তু প্রত্যেক কথায় একটা লুকানো অর্থ। একদিন বাজারে যাওয়ার সময় সে আমাকে সাথে নিল, পথে হাত ধরে রাখল, যেন দুর্ঘটনা থেকে বাঁচাতে। কিন্তু সেই ধরাটা যেন অন্য কিছু। ফেরার পথে সে বলল, ভাবি, তোমার হাসিটা দেখলে মনে হয় জীবনটা সুন্দর, কিন্তু তুমি কেন এত দুঃখী? আমি বললাম, রাহুল, জীবন তো এমনই। সে থামল না, বলল, আমি তোমাকে সুখী করতে চাই, যেভাবে পারি। তার কথায় একটা দুষ্টুমি, যেন সে ইঙ্গিত করছে কোনো গোপন পথের। আমার হৃদয় কাঁপল, কিন্তু আমি চুপ রইলাম। এক রাতে বিদ্যুৎ চলে গেল আবার। আমি ঘরে একা। রাহুল এসে মোমবাতি দিল। এবার সে বসল আমার পাশে। ভাবি, তোমার সাথে থাকলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। তার চোখে একটা আকর্ষণ, যেন সে অপেক্ষা করছে। আমি বললাম, রাহুল, এটা ভুল, কিন্তু আমার গলায় দুর্বলতা। সে কাছে এলো, তার হাত আমার হাতে। সেই স্পর্শটা যেন একটা রহস্যের চাবি। আমরা চুপচাপ বসে রইলাম। বিদ্যুৎ এলো, কিন্তু আমাদের মধ্যে যে আলো জ্বলে উঠল তা অন্ধকারের মতো গভীর। পরের দিন শাশুড়িমা অসুস্থ হয়ে পড়লেন বেশি। আমরা হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে রাহুল আমাকে আলিঙ্গন করে বলল, ভাবি, চিন্তা করো না, আমি আছি। সেই আলিঙ্গনটা যেন সান্ত্বনা নয়, কিছু অন্য। আমার মনে প্রশ্ন জাগল, এটা কি শুরু কোনো ভুলের? রাশেদের সাথে কথা বলতে গিয়ে মনে হলো আমি লুকোচ্ছি কিছু। কয়েকদিন পর একটা চিঠি এলো রাহুলের নামে। আমি খুলে দেখলাম, একটা মেয়ের চিঠি। সে লিখেছে, রাহুল, তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার হৃদয় ঈর্ষা জাগল। কেন? আমি তো তার ভাবি। কিন্তু সেই ঈর্ষাটা যেন একটা রহস্য। রাহুলকে জিজ্ঞাসা করলাম। সে হেসে বলল, ভাবি, ওটা পুরনো, এখন তো তোমার সাথে। সে থামল। আমার মনে ঝড় উঠল। এটা কি সেই দুষ্টু রহস্য যা আমাদের টেনে নিয়ে যাচ্ছে? সেই রাতের পর থেকে আমাদের মধ্যে একটা গোপন বোঝাপড়া তৈরি হয়ে গেল। শাশুড়িমা যখন ঘুমিয়ে পড়তেন, বাড়িতে যখন নিস্তব্ধতা নামত, তখন রাহুল আমার ঘরে চলে আসত। আমরা কথা বলতাম না অনেক, শুধু একে অপরের কাছে থাকতাম। তার স্পর্শে আমি ভুলে যেতাম আমার একাকিত্ব, ভুলে যেতাম রাশেদের অস্তিত্ব। কিন্তু প্রত্যেকবার শেষ হওয়ার পর আমার বুকের ভিতরে একটা ভারী পাথর বসে যেত। আমি নিজেকে প্রশ্ন করতাম, এটা কি ভালোবাসা, নাকি শুধু শরীরের ক্ষুধা আর মনের দুর্বলতা? দিনগুলো এভাবে কাটছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক। আমি রান্না করি, শাশুড়ি মায়ের যত্ন নিই, রাহুল চাকরি আর কলেজে যায়। কিন্তু ভিতরে ভিতরে একটা আগুন জ্বলছে। রাহুল আরও সাহসী হয়ে উঠছিল। একদিন দুপুরে শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন, সে রান্নাঘরে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। তার গরম শ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, যদি কেউ দেখে ফেলে?
সে ফিসফিস করে বলল, ভাবি, আমি আর সহ্য করতে পারছি না তোমাকে লুকিয়ে রাখতে, তুমি আমার। তার কথায় একটা দুষ্টুমি মিশেছিল, আর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। সেই দুপুরটা আমাদের জীবনে আরেকটা গোপন পাতা যোগ করল। কিন্তু এই গোপন খেলা বেশি দিন চলেনি। একদিন রাশেদ ফোন করে বলল, সুমি, আমি আগামী মাসে ফিরছি, কোম্পানি ছুটি দিয়েছে। তার কথা শুনে আমার হৃদয়টা ধক করে উঠল। আনন্দ হওয়ার কথা, কিন্তু আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে বললাম সেই খবর। তার মুখটা কালো হয়ে গেল। সে বলল, ভাবি, তাহলে কি হবে আমাদের? আমি চুপ করে রইলাম। প্রথমবার আমার মনে হলো এই সম্পর্কটা শেষ করতে হবে, কিন্তু কিভাবে? রাহুল আমাকে ছাড়তে রাজি ছিল না। সে বলতো, ভাইয়া এলে আমি চলে যাব অন্য শহরে, তুমি আমার সাথে চলে এসো। আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু ভিতরে ভিতরে জানতাম এটা অসম্ভব। রাশেদ ফেরার দিন যত এগিয়ে আসছিল, রাহুল তত উন্মাদ হয়ে উঠছিল। সে রাতে রাতে আমার কাছে আসত, আরও বেশি করে চাইত। তার চোখে একটা হতাশা আর আকাঙ্ক্ষা মিশে থাকত। এক রাতে সে বলল, ভাবি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যদি ভাইয়া এসে সব জেনে ফেলে, তাহলে আমি সব স্বীকার করে নেব। আমি ভয়ে কাঁপতে লাগলাম। বললাম, না রাহুল, কিচ্ছু বলবে না, এটা আমাদের ভুল ছিল, এখন শেষ করতে হবে। কিন্তু সে শুনল না। তার আলিঙ্গনে আমি আবার হারিয়ে গেলাম। অবশেষে সেই দিন এলো। রাশেদ বিমানবন্দর থেকে সোজা বাড়ি ফিরল। আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম, অপরাধ বোধে আর স্বস্তিতে মিশে। রাহুল দূরে দাঁড়িয়েছিল, তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হলো। রাশেদ আমাকে অনেক সময় দিত, আমাদের পুরনো দিনগুলো ফিরে এসেছিল। কিন্তু রাতে যখন রাশেদ আমার কাছে আসত, আমার শরীর কাঁপত, মনে পড়ে যেত রাহুলের স্পর্শ। আমি নিজেকে ঘৃণা করতাম। এক সন্ধ্যায় রাশেদ আর রাহুল দুজনে বাইরে বসে কথা বলছিল। আমি রান্নাঘরে। হঠাৎ রাহুলের গলা উঁচু হল। আমি ছুটে গিয়ে দেখি রাহুল বলছে, ভাইয়া, আমি আর এখানে থাকতে পারবো না, আমি চলে যাব। রাশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কারণ? রাহুল আমার দিকে তাকালো, তার চোখে জল। সে কিছু বলার আগেই আমি বলে উঠলাম, রাহুলের চাকরি ট্রান্সফার হয়েছে। রাশেদ বিশ্বাস করল, কিন্তু রাহুলের চোখে আমি দেখলাম সে বুঝেছে আমি ভয় পাচ্ছি। পরের সপ্তাহে রাহুল চলে গেল। যাওয়ার দিন সে আমার সাথে একা হওয়ার চেষ্টা করল। বাড়ির পিছনে বাগানে সে আমার হাত ধরে বলল, ভাবি, তুমি আমাকে ভুলে যাবে? আমার চোখে জল এসে গেল। বললাম, রাহুল, এটা আমাদের দুজনের জন্যই ভালো, তুমি নতুন জীবন শুরু করো। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল শেষবারের মতো। তার শরীরের উত্তাপ আমি অনুভব করলাম। তারপর সে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। মনে হলো আমার একটা অংশ চিরকালের জন্য হারিয়ে গেল। রাহুল চলে যাওয়ার পর আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। রাশেদের সাথে আমাদের সংসার চলতে লাগল, কিন্তু আমার মনের ভিতরে একটা গভীর ক্ষত রয়ে গেছে। কখনো কখনো রাতে ঘুম ভেঙে যায়, মনে পড়ে সেই নিষিদ্ধ মুহূর্তগুলো। আমি নিজেকে ক্ষমা করতে পারি না। রাহুলের কোনো খোঁজ নেইনি, সেও আর যোগাযোগ করেনি। হয়তো সেও বুঝেছে এই সম্পর্কটা ছিল একটা ভুল, একাকিত্ব আর পরিস্থিতির ফাঁদ। বন্ধুরা, এই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়। আমি জানি অনেকে আমাকে দোষ দেবেন, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, একজন মানুষকে কতটা দুর্বল করে দিতে পারে তা শুধু যে গেছে সেই জানে। আমি আজও সেই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি, হয়তো কোনোদিন নিজেকে পুরোপুরি ক্ষমা করতে পারব। আপনারা কি ভাবছেন? আমাকে ঘৃণা করছেন, নাকি আমার একাকিত্বটা বুঝতে পারছেন? কমেন্টে জানান। আর যদি এই গল্পটা আপনাদের মনে দাগ কাটে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।